এবার চলমান কোটা ইস্যুতে দমন পীড়নের বিরুদ্ধে বাংলাদেশকে জবাবদিহি করতে জাতিসংঘে চিঠি দিয়েছেন বিশ্বের প্রায় 150 বিশিষ্ট জন। কি আছে সেই চিঠিতে? তাহলে কি বাংলাদেশের জন্য বড় কোনো দুঃসংবাদ আসতে চলেছে? গণহত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। এবার ঠেলা সামলা। পররাষ্ট্রমন্ত্রীকে 14টি দূতাবাস থেকে চিঠি লিখেছে এক যুগে। কোথাও না কোথাও বাংলাদেশ সরকারের উপর আরো একটা চাপ তৈরি হচ্ছে। কোথাও না কোথাও বাংলাদেশকে আমেরিকা, কানাডা, ফ্রান্স সহ প্রভাবশালী 14 দূতাবাসের একটা বিশেষ চিঠি প্রদান করা হয়েছে। আর এই চিঠিতে নিশ্চয়ই টেনশনের জায়গাটা আরেকটু শক্ত হয়ে যেতে পারে। তারা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে, যদি তাদেরকে ছেড়ে দেওয়া না হয় তাহলে তারা আন্দোলন কর্মসূচি শুরু করবে। চরম একটি আন্তর্জাতিক চাপে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে সরকার। এটি কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের যে চরম ব্যর্থতা, সেক্ষেত্রে বলা যায়, পাশাপাশি প্রবাসীদের রেমিটেন্স বন্ধে যে হুমকি। বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এই মুহূর্তে একটাই কাজ, সেটা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা এই ভিডিওগুলো দেখলেই বর্তমানে রাজনীতিতে ঠিক কী ঘটতে চলেছে এবং সামনে কি ঘটতে পারে সেটি বুঝতে পারবেন। তাই দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কোথাও না কোথাও বাংলাদেশ সরকারের উপর আরো একটা চাপ তৈরি হচ্ছে। কোথাও না কোথাও বাংলাদেশকে আমেরিকা, কানাডা, ফ্রান্স সহ প্রভাবশালী 14 দূতাবাসের একটা বিশেষ চিঠি প্রদান করা হয়েছে। আর এই চিঠিতে নিশ্চয়ই টেনশনের জায়গাটা আরেকটু শক্ত হয়ে যেতে পারে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছেন বিশ্বের প্রভাবশালী 13 দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাস। চিঠিতে আন্দোলনকে ঘিরে প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের কাছে এই চিঠিটা পাঠানো হয়েছে। সেই চিঠিতে সই করেছে কারা? যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস। চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে এবং নতুন করে যেন আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে সেই ব্যাপারে উৎসাহ দিয়েছেন তারা। আমার মনে হয় যে ছাত্ররা যে চিঠিটা গতকালকে যে বক্তব্য দিয়েছে বা আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে খবরগুলো ভাইরাল হয়েছে নানান ইস্যুতে, তো সেখান থেকে কিন্তু পশ্চিমারা ফোকাস করছে এবং কি চিঠি পাঠিয়ে দিচ্ছে। চিঠিতে তারা সংকট সমাধানের পাশাপাশি আন্দোলন মোকাবেলা ও সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিত করা, আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার এবং যত দ্রুত সম্ভব সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানিয়েছেন। কারণ ইন্টারনেটও আজকের দিনে একটা মানবাধিকারের অংশ বিশেষ হয়ে গেছে। বিশেষ করে এই যে প্রবাসীরা, কোটি কোটি মানুষ দেশের বাহিরে, দেশ সম্পর্কে উদ্বিগ্ন, পরিবার সম্পর্কে উদ্বিগ্ন, ফ্যামিলির সাথে ডিসকানেক্টেড। তো এগুলোতে স্বাভাবিকভাবে বিশ্ব এখন কনসার্ন করছে, কারণ ডিসকানেক্টেড। গত 21শে জুলাই ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়ে উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, মিশন প্রধানদের সঙ্গে আলোচনায় আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের যেই ইঙ্গিত আপনি দিয়েছেন, আমরা এর প্রশংসা করছি। মানে পররাষ্ট্রমন্ত্রী বিদেশি মিশনে যারা আছেন কূটনীতিকদের কিন্তু এই জায়গাতে তার মানে এগুলো বলে আসছেন, যেটা হয়তো বাহিরে আমরা শুনি নাই। তিনি বলছেন কোনটা, যে মানে যারা দূতাবাসের যারা প্রধান যাদেরকে নিয়ে ভিজিট করেছিলেন সেখানে তাদের সাথে ব্রিফিংয়ের মধ্যে তিনি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকর্তারা আছে, পুলিশ, বিজিবি, র্যাব বা আরও যারা আছে, মাত্রাতিরিক্ত যে বল প্রয়োগ করছে সেটার জবাবদিহি নিশ্চিত করবে। এই জন্য আবার তারা ধন্যবাদও দিয়েছেন। চিঠিতে আরও বলা হয়েছে গত কয়েকদিনে আটক ব্যক্তিদের যথাযথ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা জরুরি। তেমনি মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার সহ মানবাধিকারকে সমুন্নত রাখাটিও গুরুত্বপূর্ণ। আন্দোলন ঘিরে কারফিউ জারি এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সব নাগরিকের জীবনে সুদূর প্রসারী প্রভাব ফেলছে। দূতাবাসগুলো মনে করছে ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশ বিদেশে ব্যবসার পাশাপাশি মিশনগুলোর সঙ্গেও বাংলাদেশের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই চিঠিটা কার্যত কি ভূমিকা রাখবে, সেটা একটা আন্তর্জাতিক চাপ তৈরি করা হচ্ছে। বর্তমান যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ক ডিবি হেফাজতে, সে ঘটনা আপনারা জেনেছেন। হাসপাতাল থেকে তুলে আনা হয়েছে এবং তার অন্যতম নেতা নাহিদ ইসলামকে, এবং সেই তুলে আনার যেই মর্মান্তিক বর্ণনা আপনারা নিশ্চয়ই জেনেছেন, পেয়েছেন। তারপর আরো 2জনকে আনা হয়েছে। তারপরেও
ছাত্র নেতারা কিন্তু দমে যায়নি। এমনভাবে সাজানো এই আন্দোলন যে যারাই যাক না কেন তারপর অংশের যারা থাকবেন তারা সেই আন্দোলনটা ক্যারি করবেন। তো আজকে 5 সমন্বয়ক অর্থাৎ এই ছাত্র আন্দোলনের যে 5 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 5 জন সমন্বয়ক ডিবিতে যাওয়ার পরেও কিন্তু তাদেরকে মানে দমানো যায়নি, তাদেরকে নিবৃত করা যায়নি। এটি বড় প্রমাণ যে তারা 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। যদি তাদেরকে ছেড়ে দেওয়া না হয় তাহলে তারা আন্দোলন কর্মসূচি শুরু করবে। খবরের শিরোনাম, গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা 3 সমন্বয়কের। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির 5 সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এমন প্রেক্ষাপটে রোববার সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচির ঘোষণা দিয়েছেন অন্য 3 জন সমন্বয়ক। দেখা গেল এই 3 জন সমন্বয়ককে তোলা হবে। এই 3 জন সমন্বয়ককে যদি তুলে নেওয়া হয় পরের ধাপের অন্য সমন্বয়করা সেই জায়গায় এসে আন্দোলন শুরু করবে। আন্দোলনের কোনো বিকল্প নেই, কেননা এখন কোটা ইস্যু না, এই যে এত ছাত্র ছাত্রী শিক্ষার্থী তারা যে হতাহত হলো এর বিচার দাবি তারা কোনোভাবেই ছাড়বে না। এটার মীমাংসা কিভাবে হবে? সরকার যেভাবে আবু সাইদের মানে এই হত্যার বিচার শুরু করেছে এটা আরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে অন্যগুলির অবস্থাটা আরো করুণ হবে। আবু সাইদকে সরাসরি পুলিশ গুলি করেছে, এটা ভিডিও প্রমাণ। তারপরে বলছে যে এটা মানে বিক্ষোভকারীদের বেপরোয়া গুলি বর্ষণ, ইট পাটকেল চলে এবং তার এক পর্যায়ে মারা যায়। কিভাবে মারা গেল, কার গুলিতে মারা গেল, কে করলো গুলি, এটা সবাই জানলো, শুধু পুলিশ যখন কি এফআইআর লিখলো সেটা জানলো না। তো স্বাভাবিক এখন এই ছাত্র নেতাদের বড় দায় হচ্ছে ওই ছাত্র যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের হত্যার বিচার একেবারে শেষ করা। তো সেই কারণে এই আন্দোলন সহসা থামবে না, এটা পরিষ্কার। শনিবার সন্ধ্যায় অনলাইনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, মাহিন সরকার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। তারা 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাসুদ, মাহিন ও রিফাত বলেন, আগামীকালের মধ্যে অর্থাৎ রোববারের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সব শিক্ষার্থীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িত সব দোষী ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরশুদিন অর্থাৎ কাল থেকে তারা কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবেন। সংবাদ সম্মেলনে জানানো হয় রোববার সারা দেশের দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করবেন তারা। দর্শক, বুঝতেই পারছেন যে এই যেখানে দমন পীড়ন করে নিবৃত করার চেষ্টা করছে সরকার এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য মরিয়া, যে বিএনপি জামাত, সেখানে কিন্তু ছাত্ররা তাদের যেই হতাহতের ঘটনাগুলো সেই তার একটা জবাব সরকারের কাছে চাচ্ছে এবং একই সঙ্গে যেই মামলা ইতিমধ্যে 11টা মামলা দেওয়া হয়েছে তার মধ্যে 5 শতাধিক মানে আসামি করা হয়েছে। অথচ সরকারের একাধিক মন্ত্রী বলছেন যে তাদেরকে মামলা করা হবে না, তাদেরকে চিকিৎসা দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু নিরাপত্তা দেওয়ার নামে কি পরিস্থিতি, নাহিদ এবং অন্য আরেকজন সমন্বয়ক বড় স্বাক্ষর, তাদের শরীর, তাদের প্রতি কি আচরণ করা হয়েছে সব প্রকাশ্য। ফলে এটি সরকার কিভাবে এটি সমাধান করবে এটি বলা খুবই মুশকিল। দর্শক, বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। সত্যিকার অর্থে এই মুহূর্তে একটা জাতীয় ঐক্য খুব জরুরি, কিন্তু বিএনপি যেভাবে ডাক দিয়েছে, তারা যেভাবে একটা প্রেস নোট পাঠিয়ে করেছে বা অন্য কোনো ভাবে করলে ভালো হতো কিনা, এরকম নানান আলোচনা আমরা করছি। এটা ইম্পর্টেন্ট, কারণ বিএনপি যদি সিরিয়াসলি মনে করে একটা জাতীয় ঐক্য তারা নিশ্চিত করতে চায় তাহলে সেটাকে সেইভাবেই প্রেজেন্ট করা দরকার আছে। সেই আলোচনা এখন আমি ঢুকছি না, আমি ঢুকতে চাই রাজার অন্য একটা জায়গায়। কারণ এই স্টেটমেন্টটা দেখে আমার প্রাথমিকভাবে মনে হয়েছে এটা নিয়ে প্রধান যে প্রশ্ন উঠবে, ইনফ্যাক্ট সেই প্রশ্নটা উঠে গেছে, সেটা হচ্ছে এখানে জামাতকেও সাথে নিয়ে ঐক্যের ডাকের কথা আছে। প্রশ্ন হলো, বিএনপি কি এটা করে মহাপাপ করে ফেললো? বিদ্যমান পরিস্থিতিতে জামাতের অবস্থান বা অন্যান্য ধর্মীয় যে দল আছে তাদের অবস্থান কি হবে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আগে স্টেটমেন্টটা আমি একটু পড়তে চাই। প্রেস বিজ্ঞপ্তি, ন্যূনতম 1 দফা অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জাতীয় ঐক্যের আহ্বান বিএনপির। এখানে ব্যক্তি যোগ করে দেওয়াটা মনে হয় ভালো হতো, কারণ ডক্টর ইউনূস কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পার্ট নন, ওনার মতো আরো মানুষরা আছেন, তাদেরকে এর সাথে যুক্ত করা যেতেই পারে। জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারবিহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে আমরা উপরোক্ত ন্যূনতম 1 দফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানাচ্ছি। আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, বাম ডান সকল রাজনৈতিক দল,
বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিগনেচারে এটা পাবলিশ হয়েছে। আমি আবারও বলি এর মধ্যে ব্যক্তিযুক্ত থাকা উচিত, কারণ আমি মনে করি বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের এই সমাজে আছেন যাদের সোশ্যাল ক্যাপিটাল খুবই হাই, যারা কোনো সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত নন। সো এটা হলে ভালো হবে। যাই হোক, মূল যে জায়গাটায় আসছি, যেটা নিয়ে সমালোচনা হতে পারে বলে আমরা ধারণাই করতে পারি, ওই জায়গাটা আবার পড়ি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এরপর কি হবে। জনাব ওবায়দুল কাদের কথা বলেছেন, উনি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ দেশ বিরোধী অপশক্তির ঐক্য। গতকাল শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এক বিবৃতিতে ওই মন্তব্য করেন। মহাসচিবের আহ্বান সম্পর্কে বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবার প্রমাণ করলো জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। এই ঐক্যের ডাক ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধের আহ্বান জানাচ্ছি। শক্তিগুলো প্রতিরোধ করবে এটাও বাজে কথা। যাই হোক, ওই আলোচনা এখন ঢুকছি না। গতানুগতিক ভাবেই জামায়াত সম্পর্কে এই আলাপটা আছে। মানে আমরা এখন জামায়াতকে নিয়ে কি করবো? জামায়াতের আবার দুটো দিক আছে। একটা হচ্ছে জামায়াত একটা ইসলামী আইডেন্টিটি পলিটিক্সের কথা বলে, যদিও তারা বাংলাদেশের সংবিধান মেনে রাজনীতি করবে বলে বলছে, তারা ইসলামী শাসন কায়েম করবে বলছে না। কিন্তু কনস্টিটিউশন মেনেও ইসলামী আইডেন্টিটি পলিটিক্সকে আমরা কিভাবে দেখবো? আমি আমার ব্যক্তিগত অবস্থান আগেও জানিয়েছি, এবং আপনারা যারা ওই দল করেন বা এই ধরনের চিন্তার সাথে যুক্ত আছেন তারা পছন্দ করেন, এটা জামায়াত হোক, এটা ইসলামী আন্দোলন হোক বা আর কোনো ইসলামী দল, আমি কখনোই আইডেন্টিটি পলিটিক্স সমর্থন করি না। আমার অবস্থান একেবারে পরিষ্কার। সেটা ভারতে হিন্দু ধর্মের নামে হোক আর বাংলাদেশে ইসলাম ধর্মের নামে হোক, এমনকি জাতীয়তার নামে আইডেন্টিটি পলিটিক্স, বাঙালি জাতীয়তাবাদ ভয়ঙ্কর খারাপ জিনিস মনে করি। কলাম লিখেছি এটা নিয়ে, এটার বিরুদ্ধে। সো একটা রাষ্ট্র নাগরিকদের রাষ্ট্র হয়ে উঠবে, জাতি রাষ্ট্র না, নাগরিক রাষ্ট্র হয়ে উঠবে, আমি সেটা দেখতে চাই। এটা আমার অবস্থান। সুতরাং নীতিগতভাবে আমার এটার সাথে দ্বিমত আছে। জামাত সম্পর্কে আরেকটা অভিযোগ, বিশেষ করে জামাত, এটা অন্য ইসলামী দলগুলোর সম্পর্কে না, যে জামাতের মুসলিম যুদ্ধের সময়কার ভূমিকা না, ট্রু, জামাত ওই সময়কার বেশ কিছু নেতা বা তাদের দলগত অবস্থান নিয়ে খুব সিরিয়াস প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলো খুব বেশি রিজলভ হয়েছে তাও না, এবং সেটাকেই ট্যাগ করে করে দীর্ঘদিন সেটার ফায়দা নেওয়ার চেষ্টা করেছে এবং ফায়দাই নেওয়া হচ্ছে। খেয়াল করে যারা ওবায়দুল কাদের যখন বলছেন জামায়াত স্বাধীনতা বিরোধী শক্তি, তো বাংলাদেশে একটা ইসলামী দল রাজনীতি করতে পারে, ঠিক আছে, কিন্তু তারা স্বাধীনতা বিরোধী শক্তি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকে? জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে, সে তার নিজ মার্কায় ভোট করতে পারে না, কিন্তু জামায়াত একটা বৈধ রাজনৈতিক দল। এক্সিকিউটিভ অর্ডারে যে কোনো সময় এটাকে বাতিল করে দেওয়া যায়। জামাতের বিরুদ্ধে সন্ত্রাসেরও তকমা আছে। তো এবারও যা যা ঘটেছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই জামাতকে খুব সিরিয়াসলি অ্যাকিউজ করেছেন। নিষেধ করে দেন না কেন? লেখা চুকে যায়, কিন্তু না, এটা নিয়ে রাজনীতি হবে, রাজনীতি করা হবে। যে আলাপটা করছিলাম, বাংলাদেশে এই মুহূর্তের যে বাস্তবতা, সেই বাস্তবতায় এই আলাপগুলো হতেই পারে না। এই যে আইডেন্টিটি পলিটিক্সের যে আলাপগুলো, এটা স্বাধীন দেশে হয়, একটা গণতান্ত্রিক দেশে হয়। বাংলাদেশ তো দেশই না, বহু সময় বলে এটা একটা মগের মূল্য, অথবা একটা সম্রাজ্ঞী শাসিত মধ্যযুগীয় সাম্রাজ্য। সেখানে বসে আমরা আইডেন্টিটি পলিটিক্সের ভালো কি খারাপ আছে সেই আলাপ করবো? নো ওয়ে। এখন সামষ্টিক কাজ হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষ যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খায় না, সবাই এক হওয়া এবং ন্যূনতম যে দাবি বিএনপি আহ্বান জানিয়েছে সেটার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া এবং সেই লক্ষ্যে এগিয়ে যাওয়া। বাংলাদেশ কোনোদিন যদি আবার স্বাধীন হয়, সেদিন আমরা এই আলাপ করবো। তবে আমি আমার টেকটা একটু জানিয়ে রাখি, নিশ্চয়ই আইডেন্টিটি পলিটিক্স যারা করেন তাদের রাজনীতির জায়গা বাংলাদেশে থাকবে, যারা পৃথিবীতে আছে আমাদের দেশেও থাকবে। তাদের সাথে যে ফাইটটার কথা বলছি, সেটা যে মানে রাজনীতির কথা বলছি, সেটা রাজনৈতিক ফাইট। তারা মাঠে তাদের আইডেন্টিটি পলিটিক্স দিয়ে তারা তাদের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। আমি ব্যক্তিগতভাবে অলরেডি ডিক্লেয়ার করেছি যে আমি রাজনীতি পছন্দ করি না। যখন আমি সেই রাজনীতির জায়গায় যাব, কেন করি না, আমি চেষ্টা করবো সেটা নিয়ে কথা বলতে। এটা একটা গণতান্ত্রিক ব্যাপার, এটা জোর করে চাপিয়ে দেওয়ার কোনো কিছু নাই। এই ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করে দিতে হবে একটা আওয়াজ আছে না, আমি সুশীলরা দেয়, এর চেয়ে ফালতু কিছু হতে পারে না, ফালতু কিছু হতে পারে না। গণতান্ত্রিক দেশে এই রাজনীতিও থাকবে। এমনকি আওয়ামী লীগ যদি বাঙালি জাতীয়তাবাদ নিয়ে রাজনীতি করতে আসে, সেটাও আসুক, আমরা তখন তার লুপহোলস গুলো দেখানোর চেষ্টা করবো। কিন্তু ওটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ, মখের মুলুকে এসব আলাপ টালাপ পাওয়ার কিছু নাই। সুতরাং বিএনপি মহাপাপ করেছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই ক্লাউন কতগুলো মাঝে মাঝে বের হয় না, কতজনের বিবৃতি দেয়, যে জাফর ইকবাল সহ আরো কে মিলে টিলে একটা বিরাট তালিকা আছে। এখন ওই ব্যাপারে বিবৃতি দেয় না, বিবৃতি দিয়ে হয়তো তারা আসবে, কিন্তু মজাটা হচ্ছে তারা এখন যখন বিবৃতি দেয় তখন জনগণ খুব চোখ বন্ধ করে বুঝে যায় ওই ক্লাউনরা যা বলেছে ঠিক উল্টা দিকটা হলো সঠিক। সুতরাং বিএনপি খুবই সঠিকভাবে এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সংগঠন সাথে ব্যক্তি যোগ করলে ভালো হতো ডেকেছে
এই মুহূর্তে একটাই কাজ, সেটা হচ্ছে এই আওয়ামী অপশাসন, বিশেষ করে এই আন্দোলনের মধ্যে যে বিভৎসতা, যে নারকীয় তাণ্ডব, আওয়ামী লীগ দল হিসাবে, তার অঙ্গ সংগঠন এবং রাষ্ট্রীয় বাহিনী, আমি প্রায় বলি যে রাষ্ট্রীয় বাহিনী বলতে তো আসলে এখন বাধে, রাষ্ট্রীয় বাহিনী না, এদেরকে জাস্ট দলীয় পেট্রোয়া বাহিনীতে পরিণত করেছে। এবং শুধু সেটা না, সেই তাণ্ডবের পর এখন ব্লক রেড করে রাতে কারফিউ রাখা হচ্ছে যাতে কেউ বেরোতে না পারে। এর মধ্যে আপনি চারদিক আটকে দিয়ে বিভৎস রকম ভাবে টর্চার করছেন, ধরে নিয়ে যাচ্ছেন মানে খুবই তরুণ শিক্ষার্থীদেরকে বা যার ন্যূনতম কিছু আছে, এবং প্রচুর গ্রেফতার বাণিজ্য, মানে অত্যাচারের তো শেষ নেই। সুতরাং এই অত্যাচার, এই জালিমের হাত থেকে মুক্তিটাই হলো এই মুহূর্তের একমাত্র কাজ। তো এক দফা। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।